আন্দোলনের যে জায়গাগুলো সেখানে আমি উপস্থিত ছিলাম। একদিন পুরো গুলি খেতে নিয়েছিলাম। আমি আমার ইমেজের কারণে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইনি। আমি গণভবনে গিয়েছি, আমার কিছু নেয়ার নাই, আমি শুধু দিয়েছি। আমি এই আমলে শুধু আমার দেয়াই হয়েছে, নেয়ার কিছু নাইও আমার। আর আমার জীবন থেকে যা চলে গেছে কি নিব আর আমি। দীর্ঘদিন যাবৎ ছাত্ররা এবং ছাত্র জনতা সবাই মিলে রাজপথে আন্দোলন করছে। শিক্ষক, শিক্ষিকা, ডাক্তার, পেশাজীবী সহ সকল মানুষ রাজপথে এসে আন্দোলন করছে। এই দীর্ঘ 1 মাস আপনাকে আমরা কোথাও সরব অবস্থানে দেখি নাই। হঠাৎ করে আপনি প্রেস ক্লাবের সামনে কেন? আমি আমার লেখার মাধ্যমে অবস্থানে ছিলাম। হ্যাঁ, আর মানে আমার ফেসবুকে আইডি থেকে আমি লিখেছি, আমার কলম চলেছে। এবং সবচেয়ে বড় কথা, আমি আন্দোলনের যে জায়গাগুলো সেখানে আমি উপস্থিত ছিলাম। একদিন পুরো গুলি খেতে নিয়েছিলাম। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তখনও যেহেতু মানুষ আমাকে অনেকেই অপরাধী হিসেবে জানতো। আমি যদি ফোকাস করতাম আন্দোলনে, তাহলে অনেকেই বলতো যে এই আন্দোলনে সব অপরাধীরা এসে যোগ দিচ্ছে। আমি আমার ইমেজের কারণে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইনি। কারণ আপনারা অনেকে দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটির একজন ম্যাডাম, উনি যখন ছাত্রদের পক্ষে বললেন, তখন উনি কোন দলে ছিলেন সেটা নিয়ে ঘাটাঘাটি শুরু হয়ে গেল। তো এই জন্য আমি যদি এখন ওখানে প্রকাশ্যে এই অবস্থান নেই, তখন বলবে যত অপরাধী সেখানে এই অপরাধীরাই আন্দোলনের পক্ষে। তো আমি এই পবিত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইনি। আমি আমার ফেসবুকে লেখনের মাধ্যমে চালিয়ে গেছি। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা গণভবন দখল করে, সেখানে কি আপনি গিয়েছিলেন? জি, আমি গণভবনে গিয়েছি। অনেকেই তো অনেক কিছু নিয়েছে, আপনি কি নিয়েছেন? আমার কিছু নেয়ার নাই, আমি শুধু দিয়েছি। আমি এই আমলে শুধু আমার দেয়াই হয়েছে, নেয়ার কিছু নাইও আমার। আর আমার জীবন থেকে যা চলে গেছে কি নিব আর আমি। অনেকেই তো সেই রেশ হিসেবে গণভবনে গিয়েছে, স্মৃতি হিসেবে অনেক কিছু অনেকে নিয়েছে। সেটা নেওয়ার কোনো মানসিকতা আমার হয়নি। এই জিনিসটাকে আমার খুব একটা আমি এটাকে খুব সমর্থন করি তাও না। গণভবনকে থেকে কিছু নিতে হবে এইটা আমার কাছে জরুরি মনে হয়নি। এই যে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন যে সরকার প্রধান ছিলেন তিনি ভারতে পালিয়ে গেলেন এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা যে জায়গায় পালিয়ে গিয়েছেন, অনেকে আটক হয়েছেন। আবার নতুন করে শোনা যাচ্ছে তিনি দেশে কামব্যাক করবেন। এই বিষয়টি কিভাবে দেখছেন? আসলে আমি রাজনৈতিক মানুষ নই, রাজনৈতিক বিষয়ে আমি কিছুই মন্তব্য করতে চাই না। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে মায়ের বুক খালি হয়েছে, আমাদের সন্তানরা মারা গেছে, আমাদের সাইদ মারা গেছে, আমাদের মুগ্ধ মারা গেছে, আমাদের ফাইয়াজ মারহান মারা গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং যারা এই মৃত্যুর পিছনে ছিল তাদেরকে আমরা চাইনি, এটা হচ্ছে কথা। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না যে কে আসবে কে যাবে। আর আমরা সাধারণ মানুষ, আমাদের যে খুব বড় পরিবর্তন হবে। আমরা চাই যে একটা সুন্দর সুশাসন কায়েম হোক, এর চেয়ে বেশি কিছু চাওয়ার নাই। আর কোনো মায়ের বুক খালি না হোক। আজকে আপনি এখানে কেন এসেছেন? আজকে আমি এসেছি ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্টে যারা কারাবরণ করেছিলেন, মিথ্যা মামলা এবং হয়রানির শিকার হয়েছিলেন তাদের জন্য। আমি কিন্তু আজকে নতুন সরকার এসেছে বলে যে আমি বলছি মামলা মিথ্যা, তা কিন্তু না। আপনারা জানেন যে আমি বের হওয়ার পর থেকে সমানে বলে গেছি যে আমার মামলা মিথ্যা, আমার মামলা মিথ্যা। আজকে দেশের জনগণ বুঝতে পেরেছে যে মিথ্যা মামলা দেয়া হয়, মিথ্যা মামলার শিকার মানুষ হয়। হ্যাঁ, আটক গুমের শিকার মানুষ আজকে মানুষ বুঝতে পেরেছে। তো আমি যখন কারাগারে ছিলাম তখন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মুশতাক আহমেদ মারা যান। উনি একটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলায় ছিলেন, জামিন হয়নি, বারবার জামিনের চেষ্টা করেছেন, পরে উনি কারাগারে মৃত্যুবরণ করেন। তো এটা যে কত বড় ভয়াবহ, ওনার মৃত্যু খবর শুনে আমরা ভয় পেয়ে গেছি, কারণ হয়রানিমূলক মামলায় জামিন দেওয়া হয় না। হ্যাঁ, তো আমি সবসময়ই চাই যে মানুষকে হয়রানি না করা হোক, এবং হচ্ছে যে মানুষ যেন এই যে বিচার ব্যবস্থা, মানুষ যেন নিশ্চিন্তে বিচার ব্যবস্থার উপর ভরসা করতে পারে, তার উপর যেন কেউ হস্তক্ষেপ না করে। এটাই আমার সাধারণ মানুষ হিসেবে, কারণ আমি এমন বিশেষ কেউ না। হ্যাঁ, তো সাধারণ মানুষের প্রতিনিধি, আমি একটা সাধারণ মায়ের প্রতিনিধি। তো এইটাই আমি চাই। আমরা দেখেছি যে আপনার সম্পর্কে যখন এই মামলাটা রুজু হয় তখন এই মামলার সাক্ষ্য প্রমাণ তথ্য এবং সাক্ষীর উপর ভিত্তি করে আপনাকে জেলে পাঠানো হয়। তখন তাহলে সেগুলো কি মিথ্যা ছিল? আমাকে জেলে তো আগেই পাঠানো হয়েছে, সাক্ষ্য তো চলছিল। একটা সাক্ষী বলে নাই সাবরিনাকে আমরা কোনো টাকা দিয়েছি, একটা সাক্ষীও বলে নাই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, আজকে না,
আমি এটা জেলখানা থেকে বার হওয়ার পরেই বলে আসছি এবং বলে যাব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আর আমি তো হারিয়েছি সবই, 3টা বছর জেল খেটেছি একটা প্রতারণা মামলায়, আমার তো আর পাওয়ার কিছু নাই, কিন্তু আর কোনো সাবরিনার জীবন নষ্ট না হোক, আমি এটাই চাই।